সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশের প্রভাব। এই যুদ্ধ কি ভারতীয় উপমহাদেশে একটি আণবিক যুদ্ধের রূপ নেবে কিনা, যুদ্ধের স্থায়িত্বটা কতদিন হতে পারে, এই যুদ্ধের রেশ বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে কিভাবে আসবে, এই যুদ্ধের পিছনের কারণগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা জানেন কদিন আগে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেই কাশ্মীরের তেহলগ্রাম নামে একটি জায়গায় পাকিস্তানি জঙ্গিরা এসে হামলা করে ২৮ জন লোককে জিজ্ঞেস করে করে হত্যা করেছে যে তুমি মুসলমান নাকি হিন্দু। কারণ আপনারা জানেন কাশ্মীরে মুসলমানও বসবাস করে, আবার হিন্দুও বসবাস করে। আবার বিদেশ থেকে যারা যায়, যেহেতু ভারত একটি রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ ভারতে, সেই ভারতের মুসলমানরাও কিন্তু কাশ্মীরে ঘুরতে যায়। তাদের আত্মীয়তা আছে অনেকের সাথে, যেহেতু সেখানকারও সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সেই জন্য তাদের আত্মীয়তা আছে, তাদের বন্ধন আছে, তারাও যায়। এবং এই জঙ্গিরা নাম জিজ্ঞেস করে করে হিন্দু কিনা মুসলিম সেটা চেক করে করে হত্যা করেছে। ২৮ জন লোক সেখানে প্রাণ দিয়েছেন। তারপর ভারত সেই থেকে হুমকি দিয়ে এসছে যে পাকিস্তান জঙ্গিরা যেহেতু ভারতীয় ভূখণ্ডের ভিতরে হিন্দু আইডেন্টিফাই করে করে মানুষকে হত্যা করেছে, আমরা এর প্রতিশোধ নেবই। তারা এর প্রতিশোধটা কিভাবে নেবেন সেটা নিয়েই কথা হচ্ছিল। অবশেষে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করেছে পরশুদিন রাতে, এবং একটি দুটি নয়, পাকিস্তানের কথা মতো ৫০টি জঙ্গি বিমান ভারত থেকে পাকিস্তানের আকাশে রাতের অন্ধকারে যায়। এবং সেই হামলায় পাকিস্তান দাবি করছে যে ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে তারা, এবং ৩১ জন লোক এ পর্যন্ত নিহত হয়েছেন এবং ৫০ থেকে ৫৬ জন লোক আহত হয়েছেন। এখন এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা নতুন কোনো কাহিনী না। ভারত পাকিস্তান কিন্তু জন্মের পর থেকে বহুবার যুদ্ধ করেছে। একটি যুদ্ধ তো আমরা ভালোভাবে জানি, যেটি ১৯৭১ সালে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে, তখনই সেই ১৯৭১ সালের যুদ্ধে ভারতের অমৃতসর বিমানবন্দরে পাকিস্তান হামলা করেছিল। হামলা করার পর ভারতও এই যুদ্ধে অংশগ্রহণ করে, এবং ভারত শুধু এই যুদ্ধে অংশগ্রহণ করা নয়, বাংলাদেশে এই যুদ্ধে সমস্ত রসদ, সমস্ত অস্ত্র, সমস্ত সহযোগিতা, ট্রেনিং ভারত দিয়েছিল। ভারত তার এই প্রতিবেশী রাষ্ট্রটির পাশে এসে দাঁড়িয়েছিল। ১ কোটি বাঙালি শরণার্থীকে ভারতে আশ্রয় দিয়েছিল। আমাদের যে সেক্টর কমান্ডার যারা বলেন যে ১১টি সেক্টরে মোট ১৫ জন সেক্টর কমান্ডার ছিলেন, এই ১৫ জন সেক্টর কমান্ডার শুধু সবাই কিন্তু ভারতে ছিলেন। ভারতেই কিন্তু তারা যুদ্ধ করেছেন, ভারতে যুদ্ধ ট্রেনিং নিয়েছেন, আর বাংলাদেশে এসে সে যুদ্ধ করেছেন পাক গেরিলাদের বিরুদ্ধে। ১৯৭১ সালে যখন যুদ্ধ লাগে, সেই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী ৯৩,০০০ সৈন্য নিয়ে একে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। তার আত্মসমর্পণের পর সেই যুদ্ধ শেষ হয়। কিন্তু বিষয়টা হচ্ছে পাকিস্তান সেটিও ভারতের কাছে পরাজয় হিসেবে দেখে, বাঙালির কাছে পরাজয় হিসেবে দেখে না। কেন দেখে না? যে যখন ওই যুদ্ধটা শেষ হয় তখন বাংলাদেশ নামে তো রাষ্ট্র হয়নি, বাংলাদেশ জেনেভা কনভেনশনের সিগনেটরি স্টেট ছিল না। তো জেনেভা কনভেনশনে একটা কথা আছে যে যদি কোনো রাষ্ট্রের সেনাবাহিনী অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে যদি আত্মসমর্পণ করে, তাহলে আত্মসমর্পণকারী সেনাবাহিনীদেরকে নির্যাতন করা যাবে না, টর্চার করা যাবে না, তাদেরকে কোনো রকমের ডেরোগেটরি ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তাদেরকে বন্দি করে রাখবে। সেই বন্দি পরবর্তীতে চুক্তি অনুসারে বিনিময় হবে। তো এরপর এখন পাকিস্তানের চিন্তা ছিল ৯ মাসে বাঙালির উপরে যে নিধন চালিয়েছে, হত্যা, দর্শন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নারী এবং শিশুকে হত্যা, এই পাকিস্তানি জান্তা করেছিল। তখন বাঙালির কাছে যদি আত্মসমর্পণ করে, যেহেতু বাঙালির কোনো অব্লিগেশন নেই, তারা ভিয়েনা কনভেনশনের মেম্বার ছিল না, তাই পাকিস্তান ভয় ছিল যে বাঙালি তাদেরকে কচুকাটা করবে। সেই জন্য পাকিস্তানি সেনারা বাঙালির কাছে আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি জেনারেলের কাছে, আর ইন্ডিয়ান জেনারেলের কাছে। আর ইন্ডিয়া কিন্তু জেনেভা কনভেনশনের একটি সিগনেটরি কান্ট্রি, সেই জন্য ইন্ডিয়া তাদেরকে রক্ষা করেছিল। তো
ইন্ডিয়ার কাছে ভারতের সেটি ছিল একটি বড় পরাজয়, যদিও এই পরাজয়টি করেছিলাম আমরা বাঙালিরা, তাদেরকে পরাজিত করেছিলাম। পাকিস্তানের কারণেই সেটি পাক ভারত যুদ্ধ হিসেবে দেখা হয়েছিল, কিন্তু আসলে সেটি পাক ভারত যুদ্ধ ছিল বলে আমি কখনো মনে করি না। আজকের দিনে যে যুদ্ধটি হলো, এই যুদ্ধটির পিছনে যদি যান, তেহেলগ্রাম হামলার কারা করেছে? জঙ্গিরা করেছে। এই জঙ্গিরা কেন তেহেলগ্রামে হামলা করেছে? কারণ এই জঙ্গিরা প্রথমে হামলাটা করেছিল বাংলাদেশে। বাংলাদেশে কখন হামলা করেছে? ওই জুলাই মাসে। আপনারা দেখেছেন যে অনেক পুলিশকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছিল তাদের লাশ। এই যে রাস্তায় পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে, এটা কি পৃথিবীতে প্রথম? না, প্রথম না। আফগানিস্তানে যখন তালেবান জঙ্গিরা যখন জয়লাভ করে, তখন তারা কমরেড নাজিবুল্লাহকে মানে পিলারের সাথে, রাস্তার পিলার বলতে এই ইলেকট্রিকের পিলারের সাথে ঝুলিয়ে হত্যা করেছিল। তারপরে যখন ইরানে যখন শাহকে দেশ ত্যাগ করতে বাধ্য করে আয়াতুল্লাহ খোমেনির দল যখন ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ যখন বিদ্রোহ করে বিপ্লব করে তারা যখন সফল হয়, তখন তারা এসে তেহরান, তাবরিজ, সিরাজ সহ বড় বড় শহরগুলোতে মানবতাপন্থী যেসব কর্মী ছিল, মানবাধিকার কর্মী ছিল, অথবা শাহের অনুগত যেসব বাহিনী ছিল, তাদেরকে হত্যা করে রাস্তায় পিলারের সাথে ঝুলিয়ে রেখেছিল। তো ঠিক তেমনি ইরান, আফগানিস্তান সেটাকে ফলো করে বাংলাদেশেও যে কাণ্ডটি হয়েছিল, এটি কিন্তু ওই ছাত্রদের কাণ্ড ছিল না, এটি কিন্তু সাধারণ জনগণের কাণ্ড ছিল না। এই কাণ্ডটি ছিল একটি সন্ত্রাসী গ্রুপ, যারা জঙ্গি গ্রুপের। এই জঙ্গি গ্রুপ, আপনারা দেখেন পিনাকি তার একটা বক্তৃতায় বলেছে যে এই পুলিশদেরকে কারা ঝুলে রাখছিল আমরা কি জানি না, এটা তো ছাত্ররা করে নাই। কারা করেছে তিনি কিন্তু জানেন। তিনাকেও জিজ্ঞাসা করলে যদি আপনারা যদি ওনাকে ধরে আনি ইন্টারপোলের মধ্যে যদি ইন্টারোগেশন করেন, তাহলে তার কাছ থেকে পাবেন যে এই মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তিনি জানেন। তিনি বলেছেন, আমার কাছে রেকর্ডটি আছে। তো এখন এই যে এই হত্যাকাণ্ডের পর তারা যখন বাংলাদেশে সফল হলো, তারা এখন চিন্তা করলো যে বাংলাদেশের মতো একটি আন্দোলন, একটি ঘটনা আমরা কাশ্মীরে ঘটিয়ে কাশ্মীরকে স্বাধীন করে ফেলব। তার মানে হচ্ছে যেই জঙ্গিরা বাংলাদেশে হামলা করেছে, এই জঙ্গিদের একটা গ্রুপ এই ভারতের ওই অঞ্চলে হামলা করেছে। এবং আপনারা দেখেন বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, তাদের একজন বলছে ভারতের 7 সিস্টার্স দখল করে নিবে, আরেকজন বলছে মানচিত্র বদলায় ফেলবে, আরেকজন বলছে চোখে চোখ রেখে কথা বলবে, আরেকজন বলছে দেখেন বাংলাদেশে পাকিস্তানি কোনো জাহাজ যদি আসতে হয় 3 বার চেক করা হয়। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ফরমান জারি করলো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসতে হলে 1971 সালের পরে, এটা হচ্ছে আমাদের ল যে এটাকে 3 বার চেক করা হয়। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর কি করলেন, যে পাকিস্তান থেকে যেই সব জাহাজ বাংলাদেশে আসবে তাদেরকে বিনা চেকে ঢুকতে দিতে হবে। তাহলে পাকিস্তান থেকে কি আসে, পাকিস্তান কি বিক্রি করতে পারে? আমাদেরকে দেওয়ার মতো পাকিস্তানের কিছুই নেই। পাকিস্তান থেকে সেই সব জাহাজে করে অস্ত্র নিয়ে আসা হয়েছে। এই অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে মজুত করতেছে এই জঙ্গিরা। এই জঙ্গিদেরকে মদত দিচ্ছে কারা? এই জঙ্গিবাদের মদত দিচ্ছে এই বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা, তার মধ্যে আসিফ নজরুল প্রধান। তারা আসিফ নজরুল যেদিন পেহেলগামে হত্যাকাণ্ড হয়, পরের দিন আসিফ নজরুল একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে আসিফ নজরুল কি বললেন, যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং মোদির ইন্ধন ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব না। তার মানে উনি বলতে চাচ্ছেন যে ভারত নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরকম কথা আমরা আগেও শুনেছি যে বঙ্গবন্ধু বিনীতে জননেত্রী শেখ হাসিনার মিটিংয়ে যখন হামলা হয়, গ্রেনেডে হামলা হয়, 29 জন লোক সেখানে মারা যায়, সেখানে আমরা খালেদা জিয়াকে বলতে শুনেছিলাম যে এটা নাকি বেনিটি ব্যাগে করে শেখ হাসিনা এই আর্চেস গ্রেনেডগুলো নিয়ে এসছে। তো এইগুলা নতুন কোনো কথা না, এগুলো আমরা আগেও শুনেছি, ভবিষ্যতেও আমরা শুনবো। কারণ যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, যারা ধর্মীয় মৌলবাদকে পৃথিবীর দেশে দেশে মাথাছাড়া দিয়ে উঠতে সহযোগিতা করে, তাদের রূপ পৃথিবীর সব দেশে একরকম। আপনি হামাসের কাছে যান, আপনি আইএসের কাছে যান, আপনি আফগান জঙ্গিদের কাছে যান, আল কায়দার কাছে যান, তাদের কাছে দেশ ভিন্ন কিন্তু কাহিনী একই রকমে, একই ব্রুটালিটিতে তারা মানুষ হত্যা করে, তারা ধর্মের নামে জিহাদ করে মানুষকে অশান্ত করে। তা আমি যে কথাটি বলছিলাম, এখন যে যুদ্ধটি শুরু হয়েছে
পাকিস্তান এবং ভারত দুটি দেশে কিন্তু পারমাণবিক শক্তির অধিকারী। এখন অনেকে বলছে পাকিস্তান কি ভারতের উপরে পারমাণবিক হামলা করবেন? পারমাণবিক হামলা যে ভারতের উপরে পাকিস্তান করবেন, তো ভারত কি পাকিস্তানের উপরে পারমাণবিক হামলা করবেন না? ভারত অলরেডি এই ব্যাপারে কোনো পারমাণবিক হামলার কোনো বিষয় নিয়েই তারা মত প্রকাশ করেনি, কিন্তু পাকিস্তান অলরেডি বলেছে যে আমরা ভারতের উপরে প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র অ্যাটম বোমা নিক্ষেপ করব। এখন বিষয়টা হচ্ছে ভারতের কাছে যে পরিমাণে অ্যাটম বোমা আছে, পাকিস্তানের কাছে তার 3 ভাগের 1 ভাগ আছে। এখন পাকিস্তান যত বড় দেশ, ভারত তার চেয়ে 6 গুণ বড় দেশ, 7 গুণ বড় দেশ। এখন ভারত যদি আক্রান্ত হয় পারমাণবিক বোমায়, তাহলে ভারত বসে থাকবে পাকিস্তানকে এমনি ছেড়ে দিবে? ভারতের কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের প্রত্যেকটি শহর, প্রত্যেকটা মানে পুরা পাকিস্তানে একজন মানুষ বেঁচে থাকবে এরকম সম্ভাবনা নাই। তাই আমি মনে করি যে যাই বলুক, পাকিস্তান কখনো ভারতকে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করবে না, নিউক্লিয়ার উইপন দিয়ে আক্রমণ করবে না। আর ভারতও কখনো পাকিস্তানকে নিউক্লিয়ার উইপন দিয়ে আক্রমণ করবে না। এর মূল কারণ, আমি যদি বেঁচে থাকি তারপরেই তো আপনাকে মারবো, আমি যদি মরে যাই তাহলে আপনাকে মেরে তো কোনো লাভ নেই। সুতরাং এটা দুটা দেশ ভালোভাবে বোঝে। সুতরাং আপনারা নিশ্চিতভাবে মাথা থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলুন, পাকিস্তান কখনো ভারতের উপরে নিউক্লিয়ার হামলা করবে না, আর ভারতও কখনো পাকিস্তানের উপরে নিউক্লিয়ার হামলা করবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকতেন, তাহলে কি এই যুদ্ধটা হতো? হয়তো হতো, কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম ছিল। কেন কম ছিল? কারণ বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশে যখন জঙ্গিরা হামলা করে যখন সফল হয়েছে, তখনই কিন্তু তারা ওই কাশ্মীরে ডাক দিয়েছে। কিন্তু যদি সফল না হতো, যদি বাংলাদেশে শেখ হাসিনার সরকার থেকে যেত, তাইলে কিন্তু জঙ্গিরা সেখানে যে হামলা করার সুযোগ পেত না। এবং এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসছে নাকি বাংলাদেশ থেকে ট্রেনিং নেওয়া গেছে, সেটা একটা ভাববার বিষয়, ভেবে দেখতে হবে। কারণ আমাদের দেশে কিন্তু এখন জঙ্গিতে ভরপুর। একটা গাছ 200 বছর বেঁচেছে, বলে যে মানুষ পূজা করা শুরু করবে, আপনি এই গাছ কেটে ফেলেন। আপনারা জানেন সৌদি আরবে একটি গাছ আছে, এইটা নাকি মহানবীর সময়ে গাছটি ছিল, এখনও বেঁচে আছে। অনেকে এটাকে সাহাবী বৃক্ষ বলে, কিন্তু সৌদি আরবে কিন্তু সেই গাছটি কাটা হয় নাই। এই কালের সাক্ষী, এই গাছটি 1000 বছর থেকে 1400 বছর থেকে এখনও বেঁচে আছে। মানুষ এখনও সেই গাছটি দেখতে যায়, কিন্তু কেউ সেখানে পূজা করে না। বাংলাদেশেও বৃক্ষ পূজা কোনো কালেই হয়নি, কিন্তু জঙ্গিদের সেটা মনে হয়েছে। বাংলাদেশে নারীদের ফুটবল খেলা এখন হুমকির মুখে, নারীদের রাস্তায় বের হওয়া, টিপ দেওয়া এখন হুমকির মুখে, নারী স্বাধীনতা হুমকির মুখে। নারী কমিশন করেছেন ডক্টর ইউনূস, সেই কমিশন যে সুপারিশ করেছে, ওই সুপারিশ শুনে প্রতিদিন মিটিং হচ্ছে ঢাকায়, প্রতিদিন মিটিং হচ্ছে বাইতুল মোকাররমে, এবং নারীদেরকে নানানভাবে কুৎসারটনা করা হচ্ছে। এখন এইভাবে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার কার পক্ষে যাবে? ভারতের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে, নাকি নিরপেক্ষ থাকবে? আমি মনে করি বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, কারো সাথে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এটাই ছিল আমাদের মটো। আমরা আমাদের স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত সেটাকেই ফলো করে এসেছি। আশা করি বর্তমান সরকার ভবিষ্যতে সেটিকে রক্ষা করবেন, সেটিকে মেনটেন করবেন। আমরা শুনতে পাচ্ছি যে আসিফ নজরুল একটা বাহিনীকে রেডি করতেছেন। এই বাহিনী মানে মুজাহিদ বাহিনী হিসেবে কাশ্মীরে যুদ্ধ করার জন্য যাবে। তো এখন পাকিস্তান তো অলরেডি বলেছে যে আমরা যে কয়েকটি বিমান ভূপাতিত করেছি সেটাই আমাদের প্রতিশোধ হয়ে গেছে, আমরা আর ভারতের ভূখণ্ডে হামলা করব না। তার মানে পাকিস্তান ভারতের ভূখণ্ডে এই মুহূর্তে আর কোনো রকমের হামলার পরিকল্পনা নেই। জঙ্গি বাহিনী আপনারা যারা রেডি হয়েছেন, আপনাদের রেডি হয়ে কাপড় চোপড় খুলে ফেলেন, কোনো লাভ নেই। পাকিস্তান ভারতের ভূখণ্ডে সরাসরি অ্যাগ্রেশন করার কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। আর আপনারা যারা জঙ্গি, বিমান তো আর আপনারা চালাইতে পারবেন না, সুতরাং আপনাদের এই জঙ্গিবাদের জন্য পাকিস্তানে যাওয়ার চিন্তা আপনারা বাদ দেন। আপনাদের যে গডফাদার আসিফ নজরুল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আরেকটা কি যেন নাম, মাহফুজ আলম, সেই গডফাদারদেরকে বুঝায়া বলেন
যে ইন্ডিয়ার সেনাবাহিনী কখনো বাংলাদেশের বর্ডার ক্রস করার কথা চিন্তাও করে না। তবে আক্রান্ত হলে কোনো দেশই তার নীতি আদর্শ আর মানার সম্ভাবনা থাকে না। বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই দেশ, যেই দেশ স্বাধীন করার জন্য ভারতের ১৫,০০০ থেকে ২০,০০০ সেনাবাহিনী জীবন দিয়েছে, সেই ভারতের সাথে আমরা এখন যে আচরণ করছে বর্তমান সরকার, পাকিস্তানের সাথে যেই সম্পর্ক সুসম্পর্ক করে ভারতের সাথে সুসম্পর্ক নষ্ট করে যে আচরণটা করছে, এটা হচ্ছে বেইমানি। এই বেইমানির শাস্তি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোনো না কোনোভাবে এই বাংলাদেশকে পেতেই হবে। আমরা মনে করি আমাদের যে ঋণ ভারতের কাছে, সেই ঋণের কারণে আমাদেরকে অন্তত ভারত বিরোধিতা থেকে ফিরে আসতে হবে। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা ভারতের কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করব না, পাকিস্তানের কাছেও না, আমেরিকার কাছেও না, কারো কাছে না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই স্বাধীন বাংলাদেশ হিসেবে, যার নিজস্ব নীতিতে চলবে। পাকিস্তানের ওই জঙ্গিবাদের নীতিকে আমরা কখনো ফলো করব না। তাই সবশেষে বলতে চাই, ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ থেমে যাবে খুব শীঘ্রই। আর ভেতরে ভেতরে আগুন তো জ্বলবেই, কিন্তু ভারতকে এই মুহূর্তে পাকিস্তান আক্রমণ করার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং আন্তর্জাতিক শক্তি এখানে এসে ভারত পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা করে দেওয়ার খুবই সম্ভাবনা দেখছি। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।